নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে মিন্টু রোড পর্যন্ত ছড়িয়ে থাকা গোয়েন্দা অফিসারগুলোর করিডোরে আজ অন্যরকম এক চাপা উত্তেজনা। টেবিলে ছড়ানো স্যাটেলাইট ইমেজ, ইন্টারসেপ্টেড কমিউনিকেশন রিপোর্ট আর কূটনৈতিক চ্যানেলের গোপন বার্তা, সবকিছুর কেন্দ্রে একটাই নাম, বাংলাদেশ। এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ফাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর সহকর্মীর দিকে তাকিয়ে বললেন, ওরা শুধু কিনছে না, ওরা তৈরি করছে। পাকিস্তানের থান্ডার, তুরস্কের ড্রোন, আর শুধু কেনা নয়, নিজেদের মাটিতে অ্যাসেম্বল করছে। এটা আর আগের বাংলাদেশ নেই। ঠিক একই সময়ে ঢাকার এক প্রতিরক্ষা স্থাপনার গভীরে চলছে ভিন্ন এক দৃশ্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার টেবিলে রাখা এক গোপন নথিতে স্বাক্ষর করলেন। নথিটির শিরোনাম প্রকল্প শাহীন থান্ডার বাস্তবায়ন পর্যায়। স্বাক্ষর শেষে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীর গলায় বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের প্রস্তুতিটাই আমাদের সবচেয়ে বড় শান্তির হাতিয়ার। এই দুই দৃশ্যের মাঝখানে লুকিয়ে আছে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না, ভাবছে শক্তিমত্তার কথা। আর সেই শক্তিমত্তার কেন্দ্রে আছে পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থান্ডার, তুরস্কের অ্যাটাক ড্রোন এবং নিজস্ব সামরিক শিল্পের ভিত। এই নতুন বাস্তবতায় দিল্লির ঘুম উড়েছে, নড়ে চড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আর নরেন্দ্র মোদীর প্রশাসন এখন এই অঞ্চলের শক্তির ভারসাম্য নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাত যে এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর সরকারের কাছে একটি বিশেষ তালিকা পেশ করেছে। সেই তালিকায় আছে নতুন যুদ্ধবিমান, আধুনিক সামরিক ড্রোন, সাবমেরিন, যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকাঠামো নির্মাণ, সব মিলিয়ে এক বিশাল সামরিক আধুনিকায়ন প্রকল্প। আর এই প্রকল্প বাস্তবায়নে 2026-27 অর্থবছরের বাজেট অতিরিক্ত 27,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এই অর্থ নিয়মিত বার্ষিক প্রতিরক্ষা বাজেটের বাইরে, অর্থাৎ এটি একটি বিশেষ জরুরি ও দীর্ঘমেয়াদী কৌশলগত বরাদ্দ যা দেশের 3 বাহিনীর আধুনিকায়নে ব্যয় করা হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই বিপুল অর্থের সবচেয়ে বড় অংশ পাবে বাংলাদেশ বিমান বাহিনী, কারণ আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নই এখন বাংলাদেশের শীর্ষ অধিকার। নতুন যুদ্ধবিমান সংগ্রহ, ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন এবং রাডার নেটওয়ার্ক সম্প্রসারণ, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা। চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক অনুষ্ঠানে যে মন্তব্য করেছিলেন তা এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে বহুল আলোচিত। তিনি বলেছিলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্র নীতি বাস্তবায়ন অসম্ভব। আর বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্যই যুদ্ধের প্রস্তুতি নেয়। এই ছোট্ট বাক্যটির ভেতর লুকিয়ে আছে বাংলাদেশের নতুন সামরিক দর্শনের পুরো নির্যাস। এটি শুধু অস্ত্র সংগ্রহের কথা নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাসের কথা। এটি সেই আত্মবিশ্বাস যা বলতে পারে, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে তার পরিণতি হবে ভয়াবহ। সেনাপ্রধানের এই দর্শনের বাস্তব প্রতিফলন ঘটছে প্রতিটি নতুন সংগ্রহ পরিকল্পনায়। পাকিস্তানের JF-17 থান্ডার থেকে তুরস্কের অ্যাটাক ড্রোন, সবকিছুর পেছনে কাজ করছে এই একটি নীতি, শক্তিশালী হও, শান্তিতে থাকো। এবার আসা যাক সেই খবরে যা শুনে সবচেয়ে বেশি নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দারা। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। JF-17 থান্ডার হল পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি চতুর্থ প্রজন্মের একটি অত্যাধুনিক ফাইটার জেট যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এই রাডার সিস্টেম, অস্ত্রবহন ক্ষমতা এবং গতিময়তা একে দক্ষিণ এশিয়ার আকাশে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বাংলাদেশ সম্ভবত এই মডেলের 48টি যুদ্ধবিমান কিনতে পারে। এই চুক্তির মোট মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ $7 বিলিয়ন, যা বাংলাদেশের সামরিক ইতিহাসে একক কোনো অস্ত্র চুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ হতে চলেছে। আরও চমকপ্রদ তথ্য হলো, পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশকে এই বিমানের একটি সিমুলেটর দিয়েছে। এই সিমুলেটর সাধারণত পাইলটদের নতুন বিমান চালনার প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ পাইলট প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন শুধু বিমানগুলো আকাশে ওড়ার অপেক্ষা। ভারতের উদ্বেগের কারণ স্পষ্ট। পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান যখন বাংলাদেশের আকাশে উড়বে, তখন ভারতের পূর্ব সীমান্তের পুরো নিরাপত্তা সমীকরণ নতুন করে লিখতে হবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এই বিমানগুলোর উপস্থিতি ভারতের সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করবে।
এই চুক্তির পাশাপাশি আরও একটি খবর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা সফর করবেন। তার সঙ্গে থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সফরে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন। তাদের দাবি, এমন কোনো সফরের পরিকল্পনা আপাতত তাদের জানা নেই। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই ধরনের অস্বীকৃতি কূটনীতিতে অস্বাভাবিক নয়, বরং অনেক সময় বড় চুক্তির আগে নিরাপত্তা অবলম্বনই কৌশলের অংশ। প্রশ্ন থেকে যায়, সফরটি কি সত্যি হচ্ছে, নাকি এটি ভারতের দৃষ্টি অন্যদিকে সরানোর কৌশল, নাকি দুই দেশের মধ্যে এমন কিছু চলছে যা এখনই প্রকাশ করতে যাচ্ছে না কেউ। শুধু পাকিস্তান নয়, প্রতিরক্ষা সহযোগিতায় তুরস্কের সঙ্গেও দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রতি বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় তুর্কি অ্যাটাক ড্রোন কেনার ব্যাপারেও উদ্যোগী হয়েছে ঢাকা। তুরস্কের বাইরাক্তার TB2 বা আকিনসি ড্রোন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোন হিসেবে স্বীকৃত। ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের সাফল্য সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। এটি স্বল্প খরচে অত্যন্ত কার্যকরভাবে শত্রুর সাঁজোয়া যান, ট্যাঙ্ক এবং প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশ যদি এই ড্রোন সংগ্রহ করে, তাহলে সীমান্ত নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে মিয়ানমার সীমান্তের অস্থিরতা এবং বঙ্গোপসাগরের নজরদারির জন্য এই ড্রোন অত্যন্ত কার্যকর হবে। আঙ্কারার সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে সম্প্রতি তুরস্ক সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে গুঞ্জন, প্রতিরক্ষা সহযোগিতার নতুন কোনো চুক্তি কি তাহলে একেবারে চূড়ান্ত পর্যায়ে? বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের খবর ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে অত্যন্ত তৎপর করে তুলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একাধিক গোপন প্রতিবেদন তৈরি করেছে। একটি ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে জানা গেছে, ভারতীয় গোয়েন্দারা মনে করছে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন শুধু প্রতিরক্ষামূলক নয়, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের পূর্ব সীমান্তে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। ভারতের উদ্বেগের তিনটি প্রধান কারণ হলো, প্রথমত, পাকিস্তানের যুদ্ধবিমান F-17 থান্ডার বাংলাদেশে মোতায়েন হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। দ্বিতীয়ত, তুরস্কের ড্রোন প্রযুক্তি বাংলাদেশ পেলে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারির এক নতুন সমীকরণ তৈরি হবে। তৃতীয়ত, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গড়ে ওঠার সম্ভাবনা ভারতের কৌশলগত স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতীয় কূটনৈতিক মহলের একটি সূত্র জানিয়েছে, দিল্লি এখন ঢাকার প্রতি আরও সতর্ক। আমরা বুঝতে পারছি বাংলাদেশ ধীরে ধীরে কৌশলগত স্বায়ত্তশাসনের দিকে এগোচ্ছে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই ভারত বিরোধী কোনো জোট গড়তে চাইছে, নাকি এটি নিছকই নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর কৌশল? ঢাকার কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর প্রতি শত্রুতা নয়। কিন্তু সেই সঙ্গে বাংলাদেশ এটাও পরিষ্কার করে দিচ্ছে যে প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের প্রশ্নে কাউকেই ভেটো দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ এখন একই সঙ্গে চীনের সঙ্গে ড্রোন কারখানা তৈরি করছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমানের চুক্তি করছে, তুরস্কের সঙ্গে ড্রোন সহযোগিতা জোরদার করছে, আবার ইতালির সঙ্গে ইউরোফাইটার টাইফুন কেনার আলোচনা চালাচ্ছে, আমেরিকার সঙ্গে ল্যান্ড ফোর্স মহড়া করছে, আর জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি স্বাক্ষর করছে। এই বহুমুখী কৌশলের একটি স্পষ্ট বার্তা আছে, বাংলাদেশ কোনো একটি দেশের উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না, বরং ঢাকা চাচ্ছে নিজের প্রয়োজন মতো বিভিন্ন উৎস থেকে সেরা প্রযুক্তি সংগ্রহ করতে। এটি কোনো জোট গঠনের কৌশল নয়, এটি আত্মনির্ভরশীলতার কৌশল। ভারতের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি পথ হলো বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অসন্তোষ প্রকাশ করা এবং বাংলাদেশকে একঘরে করার চেষ্টা করা। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই পথ ভারতের জন্য আত্মঘাতী হতে পারে, কারণ বাংলাদেশ এখন আর আগের মতো একা নয়। তার পেছনে আছে চীন, তুরস্ক, পাকিস্তানের মতো দেশগুলোর সমর্থন। দ্বিতীয় পথটি হলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা, বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলা, প্রযুক্তি হস্তান্তরে উদার হওয়া এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পে এগিয়ে আসা। ঢাকায় নিযুক্ত এক কূটনীতিক যেমন বলেছেন, ভারত যদি চায় বাংলাদেশ চীনের দিকে না ঝুঁকুক, তাহলে তাদের উচিত নিচে আকর্ষণীয় হওয়া। শুধু আপত্তি জানিয়ে কোনো লাভ নেই। কিন্তু ভারত কি সেই পথে হাঁটবে, নাকি পুরনো আধিপত্যবাদী মানসিকতা নিয়েই চলবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। রাত প্রায় শেষের দিকে ঢাকার কর্মীটোলা বিমান ঘাঁটির রানওয়েতে এক অদ্ভুত নীরবতা।
কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ ধ্বনিত হলো ইঞ্জিনের গর্জন। দূর থেকে দেখা গেল এক ঝাঁক যুদ্ধবিমান আকাশে উঠে গেল দ্রুত, ক্ষিপ্র, আত্মবিশ্বাসী। কাছেই দাঁড়িয়ে থাকা এক কর্মকর্তা আরেকজনকে ফিসফিস করে বললেন, থান্ডার আর শাহিন দুটোই এখন আমাদের। ঠিক একই সময়ে নয়াদিল্লির এক গোয়েন্দা দপ্তরের মনিটরে ভেসে উঠল সেই উড্ডয়নের সিগন্যাল। কর্তব্যরত কর্মকর্তা স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন, তারপর ফোন তুলে বললেন, স্যার, ঢাকা থেকে জরুরি আপডেট, ওরা পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর ভেসে এলো এক চাপা স্বর, আমরা কি ভেবেছিলাম আর কি হলো, এবার নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হবে। এই ভাবনার ফল কি? ভারতকে কূটনৈতিক চাপ বাড়াবে নাকি সম্পর্ক পুনর্বিবেচনার পথে হাঁটবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী কি সত্যিই ঢাকা সফর করবেন নাকি পুরোটাই কৌশলী গুজব? আর তুরস্কের ড্রোনের চুক্তি কি একেবারে চূড়ান্ত? প্রশ্নগুলোর উত্তর অন্ধকারে, কিন্তু একটা জিনিস এখন পরিষ্কার, বাংলার আকাশে এখন শুধু মেঘ ওড়ে না, ওরে শাহিন, ওরে থান্ডার, আর ওরে এক নতুন আত্মবিশ্বাস। এই আকাশ এখন বাংলাদেশের, আর কেউ এই আকাশে খেলতে এলে তাকে চড়া মূল্য দিতে হবে।